রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ইস্তফা যে কোনো সময় পদত্যাগ করতেই পারেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩৪ সালের মধ্যে অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন, বিনিয়োগ সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি জামায়াতের, এমপি পদ থাকবে কিনা স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ ও সম্প্রচার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের এখতিয়ার আছে। তিনি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তা পেশ করবেন, জানাচ্ছেন নজরানা চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দিনভর এই গুঞ্জন চলে। দেশের শীর্ষ সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলো এ বিষয়ে সংবাদও প্রকাশ করে। এরকম গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাও এরকম গুঞ্জন শুনেছেন। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিছু রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছে। এমনকি এনসিপির পক্ষ থেকে জাতীয় সংসদেও তার পদত্যাগ দাবি করে বক্তব্য এসেছে। বেশ কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হৃদরোগ সহ জটিল স্নায়ুরোগে ভুগছেন। এই অবস্থায় তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। এর আগে 2023 সালের 24 এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশে বিনিয়োগে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসা ও বিনিয়োগকে সহজ করতে সরকার সব রকম উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন নিয়ে যেতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী। দুপুরে রাজধানীতে এফডিআই সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এফডিআই কনফারেন্স 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে প্যানেল আলোচনা মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। এ সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক সহ বিনিয়োগকারীরা অংশ নেন। একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক ও বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতির সাথে তাল মিলিয়ে অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। আজ আমি আপনাদের একটি সহজ ও স্পষ্ট বার্তা দিতে চাই। নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসা প্রসারিত করুন। আপনি দেশীয় উদ্যোক্তা হন কিংবা বিদেশি বিনিয়োগকারী, আপনি যখন বাংলাদেশে বিনিয়োগ করবেন, তখন আমাদের সরকারও তার সময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে আপনাদের পাশে থাকবে। সরকার প্রধান একসাথে একটি সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। আমরা আমাদের আইনি ও রেগুলেটরি কাঠামো আধুনিকায়ন করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছে, কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করছে। একই সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার গঠন করছি, স্টার্টআপগুলোকে উৎসাহিত করছি, অপ্রয়োজনীয় বিধিমালা ও লাল ফিতার দূরত্ব দূর করছে, প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করছে এবং সরকারি সেবাসমূহ ডিজিটালাইজ করছে। আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ।
Our government is determined to build a $1 trillion economy by 2034. পরে FICCI এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন আয়োজকরা। জাহিদ রহমান, NTV নিউজ, ঢাকা। আপত্তিকর ভিডিও ভাইরাল হবার পর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এবং স্পিকার হাফেজ উদ্দিন আহমেদকে পাঠিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন জানিয়েছে দলের চিঠি নয়, স্পিকারের কাছ থেকে লিখিত মতামত পেলেই ব্যবস্থা নেবে কমিশন। শিউলি রায় রিপোর্ট। গেল সোমবার রাতে এক নারীর সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে নির্বাহী পরিষদের জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্ত জানিয়ে গাজী নজরুল ইসলামের MP পদ বাতিলে বৃহস্পতিবার বিকেলে জামাতের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশনকে। চিঠিতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই ব্যাপারে ইসির করণীয় জানান নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাকসুদ। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্ত করব বা শুনানি করব, ব্যবস্থা নেব। একই সাথে জাতীয় সংসদের স্পিকারকেও চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে জামাত। শিউলি রায়, NTV নিউজ, ঢাকা। দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বিকেলে রাজধানীর মিরপুরে জনসভায় জামায়াত আমির বলেন, জুলাই এসেছিল দেশের মানুষকে আয়নাঘর থেকে মুক্তি দিতে, তবে জুলাইয়ের পরেও মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফ্যাসিবাদ। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাস তাদের চরম শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। এখন তারা বলেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয়ে কিভাবে? জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। গ্যাস সংকটে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যাওয়ায় যানবাহন চালকদের। আপেল শাহরিয়ার রিপোর্ট। জীবন থেমে না থাকলেও থমকে আছে জীবিকার চাকা। গ্যাসের সংকটে ফিলিং স্টেশন জুড়ে লেগেছে যানবাহনের দীর্ঘ সারি। ভোরের আলো ফোটার আগেই জ্বালানির আশায় লাইনে দাঁড়ান চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। কিছু ফিলিং স্টেশনে আবার গ্যাস নেই লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গ্যাসের জন্য পাম্পে পাম্পে ঘুরে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। 7 রাস্তা গেলাম, ওই দিক দিয়ে গেলাম, এই যে ওই পারে পরিবাগ গেলাম, সব বন্ধ। ওই মগবাজার রেল লাইনের কাছে গেলাম, ওইটাও বন্ধ। সব ঘুরে গেড়ে এই যে এখানে ওই রূপায়ণের ওই পার থেকে সিরিয়াল দেয় পর্যন্ত আইছি। গ্যাসের সংকটটা যাতে দ্রুত সমাধানও আমরা সরকারের কাছে আবদার করি। এই যে 6 ঘন্টায় গ্যাস ঢুকতেছে মাত্র 200 টাকা 250 টাকার,
আর এটা দিয়ে তো চলা যাচ্ছে না। এটা উপর মহল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত দ্রুত সময়ের জন্য। এর প্রভাব পড়েছে জনজীবনেও। রাজধানী সড়কে সিএনজি অটোরিকশা সহ গ্যাসে চলা যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে। ভাড়ায় চলা যানবাহনগুলোর চালকরাও বিপাকে। সময়ের সঙ্গে বাড়ছে দুর্ভোগ, কমছে আয়। সকাল 7:30 থেকে আমি আইসা লাইনে দিয়েছি, এখন 11:30 বাজে। আমার সংসার আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে, মা বাবা আছে, সবাই আছে। এইভাবে যদি যায় তাহলে কিভাবে সংসার চলবে? 4 ঘন্টা হয়েছে সিরিয়ালে, এখনো সামনে মনে হয় 200-250 গাড়ি আছে। গ্যাস সময় মতো পাবো কিনা এটাই মুশকিল। ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছেন গ্যাসের সংকট নতুন নয়, কিছুদিন ধরে আরও বেড়েছে, তাই যানবাহনের চাপ বেশি। এখন খুবই খারাপ অবস্থা। যেখানে আপনার 600 টাকা গ্যাস যাইতো সেখানে গ্যাস যাইতেছে 200 থেকে 250 বা অথবা 300। চাহিদা অনুযায়ী মানুষের চাহিদা সরবরাহ করা সম্ভব হতেছে না। আমাদের বিরতিহীনভাবে কাজ চালায় যাইতে হইতেছে। সরকার বলছে মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে। দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জোবায়দা রহমান। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রেসেন্ট হাসপাতাল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আগামীর বাংলাদেশে কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ডক্টর জোবায়দা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে শিক্ষার্থীরা চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন সেই প্রত্যাশাও তার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডক্টর জোবায়দা। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থান সফল করার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং নিহত আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় এই মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরির তাড়না না থাকলেও কেবল বিবেকের তাড়নাতেই জুলাইয়ে এগিয়ে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই সাহসী ভূমিকা প্রমাণ করে বাংলাদেশ একটি সাহসী জাতি যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিল স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদা। কারো তাবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবেই দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা জানান ইশরাক হোসেন। 18 তারিখে যে ঘোষণাটি আসলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকূলতার মধ্যে, সেখানেও বিভাজন ছিল আমি যতটুকু জানতে পেরেছি। সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ তারা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটাকে ডাই ডাউন করার একটা চেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু তখন একজন মানুষ হিসেবে যখন এই অত্যাচার, নির্যাতন, জুলুমের আপনারা দেখতে পেয়েছেন, তখন আপনারা নিজ তাগিদে রাজপথে নেমে এসেছেন এবং সম্ভবত 18 তারিখেই 6 জন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শহীদ হয়েছিলেন রামপুরা এলাকায়। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি সিটি কর্পোরেশন গঠন করা হবে। পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলে ভূ প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রেখে অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। তথ্য প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতেও নেওয়া হবে নানা পদক্ষেপ।
ভারতে আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। শামা ওবায়দ বলেন, ভারতের বর্তমান শিক্ষা সংস্কার সহ নানা বিষয়ে আন্দোলনে তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এ বিষয়ে নজর রাখছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা চিঠি দ্রুতই তারা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবেন। ভারতের সংঘর্ষ ও সাম্প্রতিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে মনে করেন শামা ওবায়দ। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাকে দুদিনের জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেয়। এর আগে সকালে তাকে সেনা হেফাজত থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদেশের পর তাকে আবার সেনা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাকে সেনা হেফাজত থেকে তদন্ত সংস্থার কাছে নেওয়া হবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আল্লামা সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে, গুমের মামলায় সাবেক এএসপি ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনের সড়কে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। পরে তারা চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দেয়। এ সময় চিফ প্রসিকিউটর জানান, 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ হবে। এই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো, সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে 5 জেলায় পরীক্ষা আগামী 27 জুলাই শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একথা জানিয়েছে। বন্যার কারণে গত 8 জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীনে 5 জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় 16 জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। নতুন সময়সূচি খুব শিগগিরই প্রকাশ করার কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড। বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। কুমিল্লায় 2য় শ্রেণীর ছাত্রী তাজরিন সুলতানা ঝুমাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, 2024 সালের 29 এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝুমা আক্তার নিখোঁজ হয়। একই দিন বিকেলে টেকের বাড়ির পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রাজিয়া আক্তারের মামলায় পুলিশ মফুকে গ্রেপ্তার করে। পরে সে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে। আশুগঞ্জে মেঘনা নদী থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে দিনরাত বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে 232 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, 2টি রেল সেতু ও সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজের ধীরগতিতে সময়মতো প্রকল্প শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন চলছে। সবকিছু হচ্ছে প্রশাসনের চোখের সামনে। বিশাল জনগোষ্ঠীর স্বার্থের কথা না ভেবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে 332 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, 2টি রেল সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাতের আধারে, এমন রাত 3টা বাজে 4টা বাজে তারা মাটি কাটতে আসে
এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। মাটি কেটে আমাদের চট্টগ্রামকে বিলীন করে দিতে নদীর সাথে, এখন আমরা বাঁচবো কিভাবে? আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের চর তো এমনিতেই বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আপনারা আমাকে একটু চিঠি দেন, মন্ত্রী বরাবর আমি এই চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনার কথা জানান জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে আমরা এটা মোবাইল কোর্ট করব শীঘ্রই। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ধীরগতির কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষায় 2024 সালের এপ্রিল মাসে শুরু হয় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। প্রায় 3.22 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধের সংস্কার কাজ চলছে। 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রায় 3 বছর পার হলেও কাজের অগ্রগতি মাত্র 50%। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটু স্লোভাবে কাজটা চলতেছে, আমরা চাই কাজটা দ্রুতভাবে এবং টেকসইভাবে যাতে কাজটা হয়। কাজের গুণগত মান ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করা যাবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমরা ব্লক নির্মাণ করেছি এবং আমাদের বর্তমানে ব্লক নির্মাণ এবং ডাম্পিং দুটাই চলমান রয়েছে। তো আমরা আশা করতেছি আগামী বর্ষার পূর্বেই আমরা এই কাজটি সমাপ্ত করতে পারব। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করার দাবি জেলাবাসীর। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 17 বছর পর ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে আবারও টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের 28 মে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। সর্বশেষ 2010 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করে বাংলাদেশ। অ্যাশেজের আগে প্রস্তুতি হিসেবে 17 বছর পর ইংলিশদের আতিথেয়তা পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগামী বছরের 28 মে থেকে 1 জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। একই বছরে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফরে সাদা বলের 2টি সিরিজ খেলবে। ইসিবি জানিয়েছে 8, 10 ও 12 সেপ্টেম্বর 3 ম্যাচের টি20 সিরিজ এবং 17, 21 ও 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্রিকেট শৃঙ্খলা রক্ষায় আবেগী হবার সুযোগ নেই, তাই জরিমানার মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের 2 ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী। এমনটাই জানিয়েছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী। বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিসিবি অনুমতি না নিয়েই চীন সফরে গিয়েছিলেন টি20 অধিনায়ক লিটন দাস। জেরার মুখে পড়ে দায় স্বীকার করেন তিনি। কারণ দর্শাতে মৌখিক স্বীকারোক্তির পর লিখিত দিতে হয়েছে তাকে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজে দল থেকে বাদ পড়া নিয়ে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে হতাশা ঝাড়েন অলরাউন্ডার শেখ মেহেদী। তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ইস্তফা যে কোনো সময়ে পদত্যাগ করতেই পারেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 34 সালের মধ্যে অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন, বিনিয়োগ সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রী। গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি জামায়াতের, এমপি পদ থাকবে কিনা স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।